স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার ফিজিক্সের 19 নম্বর সেটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলা ছিল যে প্রদত্ত যে রাশি যুগলের মাত্রীয় সংকেত অভিন্ন, মানে অর্থাৎ একই হবে। তাহলে এদের মধ্যে টর্ক সমান আমরা কি শিখেছি? টর্ক টর্ক সমান আমরা শিখেছি যে টাও সমান কি লেখা হয় থাকে, বল এফ গুণিত ওই বলদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তো সেটাকে আমরা আর বলতে পারি। তাহলে বলের মাত্রা আমরা জানি ml (10⁻²) ইন্টু একটা ডিস্টেন্সের মাত্রা এল। তাহলে এটা সমান কি হচ্ছে, ml² (10⁻²). তাহলে এটা গেল আমাদের টর্কের মাত্রা। নেক্সট ওটার সাথে কার্যের মাত্রা দেখি। তাহলে কার্য ডাব্লু সমান আমরা জানি বল এফ ইন্টু সরণ এস। তাহলে এক্ষেত্রেও বলের মাত্রা আমরা ml(10⁻²) ইন্টু সরণ মানে এল। তাই এটা করলেও আমরা কি পাবো, ml²(10⁻²). অর্থাৎ দেখতে পাচ্ছ যে টর্ক আর কার্য এদের দুজনের মাত্রাই কিন্তু সেম। নেক্সট আছে a+b সমান a-b কোন শর্তে সঠিক হবে? তাহলে বলো, দুটো ভেক্টর আছে, a ভেক্টর প্লাস b ভেক্টর সমান a ভেক্টর মাইনাস b ভেক্টর। তাহলে দেখো, আমরা যদি উভয় পক্ষ থেকে a ভেক্টর মাইনাস করি, a ভেক্টর প্লাস b ভেক্টর ছিল মাইনাস a ভেক্টর সমান a ভেক্টর মাইনাস b ভেক্টর মাইনাস a ভেক্টর। তাহলে কি করলাম, উভয় পক্ষে a ভেক্টরটা মাইনাস করলাম, একটা করে a ভেক্টর মাইনাস করলাম। দিতে কি হয়ে গেল, প্লাসে মাইনাসে ক্যান্সেল হলো, প্লাসে মাইনাসে ক্যান্সেল হলো। তাহলে কি পড়ে রইল না, বি ভেক্টর, এই মাইনাস বি ভেক্টরটা এদিকে আসলে প্লাস বি ভেক্টর সমান 0, বা এখান থেকে লেখা যাবে 2b ভেক্টর সমান 0, বা বি ভেক্টর সমান যদি 0 হয় তাহলে এই শর্তেই কিন্তু একমাত্র a প্লাস বি সমান a মাইনাস বি হওয়া সম্ভব। নেক্সট চলে আসো 3-এর দাগ। একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান কিন্তু অপরিবর্তিত থাকে? তাহলে একটা প্রাসের যারা পড়েছো তাহলে মনে রাখবে, একটা প্রাসের ছবি এরকম হয়ে থাকে। ধরলাম একটা পাথরকে এই বরাবর নিক্ষেপ করা হলো থিটা কোণে, তাহলে এর দুটো উপাংশ হয়। তাহলে এই বরাবর যে উপাংশটা হয়, যার সাথে কোণ করে না তাকে বলে সাইন থিটা, আর যার সাথে কোণ করে তাকে বলা হয় ইউ কস থিটা। তাহলে আমরা দেখেছি সবসময় প্রাসের প্রতিটি বিন্দুতে এই অনুভূমিক উপাংশটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, কারণ এই বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, আর এর উপরের দিকে ইউ কস থিটাটা ক্রমশ হ্রাস পেতে থাকে অভিকর্ষ ত্বরণের জন্য, কিন্তু এই বরাবর যেটা থাকে ইউ কস থিটা, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাই এটাকে আমরা বলবো কি, বেগের অনুভূমিক উপাংশ, আর এটা উল্লম্ব উপাংশ। তাহলে কোনটা কনস্ট্যান্ট থাকবে, বেগের অনুভূমিক উপাংশ কনস্ট্যান্ট থাকবে। নেক্সট আছে যে কোনো কণার অবস্থান সময় লেখচিত্রের লেখটি সময় অক্ষের সমান্তরাল হলে কণাটি কিসে চলছে বলতে পারি আমরা? না, অবস্থান সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয়ে যায়, এর অর্থ কি না, সময় অতিবাহিত হলেও কণাটির অবস্থান কিন্তু একই থাকছে, অর্থাৎ যে অবস্থানে ছিল সেখানে, অর্থাৎ কণাটা স্থির। তাহলে এখান থেকে বলতে পারি যে কণাটি আমার স্থির রয়েছে। সময়ে যাই হোক না কেন, কণাটা কিন্তু সেই একই পজিশনে আছে। তাহলে থেকে কি বলা যায়, ওটাই বলা হচ্ছে যে কোনো সমান্তরাল থাকার অর্থ কি, যে কোনো চেঞ্জেস আসছে না। এরপর নেক্সট আছে 5-এর দাগে। একটি এম ভরের বস্তু নততলে সাম্যাবস্থায় আছে, নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে কত কোণ করে? তাহলে মনে করো যে আমরা পড়েছি যে নততল বরাবর বস্তুর ওজনের দুটো উপাংশ হয়ে থাকে। 5-এর দাগ, এটা একটা নততল,
থিটা, এম ভরের বস্তু। তাহলে এই সোজাসুজি কাজ করে এমজি, এই বরাবর কাজ করে লম্ব প্রতিক্রিয়া বল। এবার এই এমজি দুটো উপাংশ, একটা এই বরাবর হয় আর একটা এই বরাবর হয়ে থাকে। তাহলে এই বরাবর উপাংশটাকে আমরা বলি এমজি কস থিটা, কারণ এটা থিটা হলে এটাও থিটা হয়, আর যার সাথে কোণ করে না সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এখানে বলেছে যে এম ভরের একটি বস্তু নততলে সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকার অর্থ কি? না, এই যে প্রতিক্রিয়া বল এটা একে ব্যালেন্স করছে, অর্থাৎ আর এই বরাবর কি কাজ করে? ঘর্ষণ বল। সাম্য অবস্থায় থাকার অর্থ আমরা কি জানি? ঘর্ষণ বল এফ এস সমান লেখা হয় মিউ ইন্টু এন। আচ্ছা, এইটাকে আমি এন বলে দিচ্ছি। তাহলে এন এর অপোজিটে কি আছে দেখো, এমজি কস থিটা। তাহলে এখানটা আমরা লিখতে পারি মিউ এমজি কস থিটা, এটা লেখা যায়। এবং সাম্য অবস্থায় থাকার অর্থ কি? এই যে ঘর্ষণ বল মানে এফ এস আর এমজি সাইন থিটা সমান, তাই জন্য স্থির আছে। তাহলে বলতে পারি যে এফ এস সমান এমজি সাইন থিটা। আবার এফ এস এর মান আমরা পেয়েছি মিউ এমজি কস থিটা, আর এদিকে আছে এমজি সাইন থিটা। তাহলে এমজি এমজি ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান মিউ, বা থিটা সমান আমরা লিখতে পারি ট্যান ইনভার্স মিউ। তাহলে এখানে প্রশ্নে বলেছে যে অনুভূমিকের সঙ্গে কত কোণ করে থাকবে, তাহলে অপশন এ হবে এটার সঠিক উত্তর। নেক্সট চলে আসো ছয়ের দাগে। ছয়ের দাগে বলেছে যে কার্যশক্তির উপপাদ্য কি বলছে? না, কার্যশক্তির উপপাদ্য বলছে যে কার্য সমান হয় গতিশক্তির পরিবর্তন, মানে কে টু অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। তো এটাকে আমরা বলতে থাকি ডেল্টা কে বলা যেতে পারে। তাহলে এখানে দেখো কোন অপশনটা হবে? তাহলে এটা হবে না, এটাও হবে না, এটা স্থিতিশক্তি বোঝাচ্ছে, এটা গতিশক্তি বোঝাচ্ছে, এটা বলগুলিত সরণ বোঝাচ্ছে। তাহলে কার্য আর গতিশক্তির মধ্যে যে সম্পর্ক তাকেই বলে কার্যশক্তি উপপাদ্য। নেক্সট আছে সাতেরটা, কোনটি সংরক্ষী বলের একটি বৈশিষ্ট্য? তাহলে সংরক্ষী বলের বৈশিষ্ট্য কি? না, যেটা কৃতকার্যের উপর নির্ভর করে না, কৃতকার্য কণার কি গতিপথের উপর নির্ভর করে না, অর্থাৎ প্রাথমিক বা চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। তাহলে সবসময় মনে রাখবে যে এখানের মধ্যে কোন অপশনটা আমরা সঠিক বলবো? সি। কারণ এক্ষেত্রে কি হয়, কৃতকার্যটা সংরক্ষী বলের ক্ষেত্রে কি হয়, বস্তুর প্রাথমিক আর চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। নেক্সট আছে আটেরটা, এফ সমান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর ভেক্টর দেওয়া আছে। তাহলে টর্ক বার করতে হবে। তাহলে টাও সমান আমরা কি জানি? টাও সমান লেখা হয় টাও ভেক্টর সমান আর ক্রস এফ। তাহলে এখানে আর ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর আমাদের দেওয়া আছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ক্রস এফ ভেক্টর কত দেওয়া আছে? এফ ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে কত হবে? তাহলে এখানে আই জে কে মান বসাও, 2 2 3 4 মাইনাস 2। তো এখানে মনে মনে ধরে নিচ্ছি আই ক্যাপ আছে, তাহলে আই ক্যাপের মানটা এখানে লিখে নিচ্ছি 2 3। তাহলে প্রথমে কার কার ক্রস হবে? না, যে ক্রস কে করলে আমরা কি পাই? আই পাই। তাহলে 1 ইন্টু মাইনাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 8 আই ক্যাপ। নেক্সট আমরা কি কে আর আই এর মধ্যে যদি ক্রস করি, কে আর আই এর মধ্যে ক্রস করি তাহলে নিশ্চয়ই যে পাবো। তাহলে 2 3 6 মাইনাস মাইনাস 4 মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল জে ক্যাপ প্লাস
আই ক্রস জে করি যদি আমরা, তাহলে কি পাই, কে পাই। তাহলে 8 মাইনাস 3, এটা আমরা কে ক্যাপ পেলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ -10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তাহলে কোন অপশনটা হবে দেখে নাও। তাহলে -10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ আর প্লাস 5 কে ক্যাপ। নেক্সট বলেছে একটা মসৃণ টেবিলের উপর এম ভরের একটি ব্লক ভি বেগে অপর একটি এম ভরের স্থির ব্লকের দিকে ধাবমান। স্থির ব্লকের সঙ্গে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং আটকানো আছে। স্প্রিংটির সংকোচনের সর্বোচ্চ পরিমাণ। তাহলে দেখো এখানে যে গতিশক্তি যেটা হয়, এখানে কি বলেছে যে এম ভরের একটি ব্লক ভি বেগে এম ভরের স্থির ব্লকের দিকে ধাবমান। তাহলে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং আটকানো আছে, স্প্রিংটির সংকোচনের সর্বোচ্চ পরিমাণ। তাহলে গতিশক্তি যেটা হয় স্প্রিং এর হাফ এম ভি স্কোয়ার, সেটা কি হয় না স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্টের সাথে সমান হয়, মানে হাফ কে এক্স স্কোয়ারের সাথে সমান। তাহলে উভয় পক্ষে হাফ ক্যান্সেল হল। তাহলে এখান থেকে লিখতে পারি যে এম ভি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার, বা এখান থেকে আমাকে কি বের করতে হবে না সংকোচনের সর্বোচ্চ পরিমাণ, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, এম ভি স্কোয়ার বাই, বা এক্স সমান কি লেখা যাবে, রুট ওভার অফ এম ভি স্কোয়ার বাই কে, সমান কি হবে রুট ওভার অফ এম বাই কে ইন্টু ভি। তাহলে দেখো কোন অপশনটা হবে না, অপশন এ হবে এটার সঠিক উত্তর। চলে আসো পরে। একটা চলমান যে সাইকেল, তার চাকায় কি কি গতি দেখতে পাই। দেখো সাইকেল চাকাটার একটা হচ্ছে চাকাটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে, এবং তার পরিবর্তে সে লিনিয়ার মোশন হচ্ছে, সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে চাকাটা। তাহলে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, সাথে রোটেশনাল প্লাস ট্রান্সলেশনাল, অর্থাৎ রৈখিক এবং ঘূর্ণন গতিশক্তি উভয় দেখা যায়। একটি নিরেট শঙ্কুর ভরকেন্দ্র তার কেন্দ্রবিন্দু ও শীর্ষবিন্দু কোথায় অবস্থান করে। একটা নিরেট শঙ্কুর ভরকেন্দ্র সবসময় যদি শঙ্কুর উচ্চতা এইচ হয়ে থাকে, তাহলে 1/4 এই উচ্চতায় কিন্তু তার ভরকেন্দ্রটি অবস্থান করে, অর্থাৎ উচ্চতার 1/4 কিন্তু অবস্থিত হয়। গতিশীল একটা দৃঢ় বস্তুর উপর ক্রিয়াশীল যদি বাহ্যিক বল শূন্য থাকে, তাহলে বাইরের থেকে যদি আমরা বল না প্রয়োগ করি, তাহলে কিন্তু ভরকেন্দ্রের গতির কোনোরূপ কোনো চেঞ্জ হয় না। বাইরের থেকে বল প্রযুক্ত না হলে ভরকেন্দ্রের বেগ সরবরাহ কিন্তু ধ্রুবক থাকে, এটা আমরা থিওরি দিয়ে পড়েছি। তাহলে এখানের মধ্যে কি হবে না সমবেগে গতিশীল থাকবে। নেক্সট বলেছে কৌণিক বেগ আর এল সমান কি লেখা হয়, আর ক্রস পি। তাহলে এটা হবে এটার অ্যান্সার। নেক্সট বলেছে দুটি আঙুল দিয়ে যদি একটা জলের ট্যাপকে সহজে চালনা করা হয়, তাহলে এখানে কিসের সৃষ্টি হবে। তাহলে বুঝতেই পারছো যে একটা জলের ট্যাপ যদি হয় এরকম সাধারণত হয়ে থাকে, তাহলে আমরা কি এদিকে একটা আঙুল দিয়ে করি আর এদিকে, তাহলে কি হয় না দেখা যায় যে এরকম আমরা দেখেছি যে দুটি সমমানের এবং বিপরীত বল যদি পরস্পর বিপরীত ক্রিয়া করে কোনো বিন্দুতে, তাহলে সেখানে কিসের সৃষ্টি হয় না টর্কের সৃষ্টি হয়। তাহলে এখানে কি হচ্ছে না দ্বন্দ্ব টর্ক গঠনের ফলে এখানে কলটার কি হচ্ছে আবর্তন সৃষ্টি হচ্ছে, কারণ এখানে দুটো সমমানের বল পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে যখন, তাহলে একটা অক্ষ সাপেক্ষে ঘুরবে। একটি কণাকে এবার বলেছে ক্রমহ্রাসমান গতিতে একটা বৃত্তাকার পথে আবর্তন করা হচ্ছে, তাহলে কোনটি সঠিক হবে। তাহলে দেখো একটা বৃত্তাকার পথে যখন কণাকে আবর্তন করানো হয়, তাহলে তার যে ভরবেগের ডিরেকশন এদিকে হয়, এবং আমরা তো জানি যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এটা, আর ব্যাসার্ধ ভেক্টর সবসময় কি হয় সবসময় কেন্দ্র থেকে বহির্মুখী। তাহলে এই বরাবর কি হয় ভরবেগ সমান আমরা কি পড়েছি এল সমান আর ক্রস পি হয়, এটা কৌণিক ভরবেগ সমান। তাহলে এখানে বলো যে এখানে ভরবেগের ডিরেকশন এই দিকে, আর আর ভেক্টর সবসময় কি হয় কেন্দ্র থেকে বহির্মুখী, মানে আর ভেক্টর এদিকে যে কোনো মুহূর্তে দেখতে পারি। যদি এই বিন্দুতে ভাবি তাহলে এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে এই বরাবর, আর স্পর্শক বরাবর কাজ করবে বি ভেক্টর। তাহলে যে কোনো মুহূর্তে যদি দেখি অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আর ক্রস পি হচ্ছে যে কোনো মুহূর্তে এই যে কৌণিক ভরবেগের যে ডিরেকশনটা সেটা কি থাকছে, কণাটি শুধু কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট থাকছে। নেক্সট বলেছে এম ভর আর ব্যাসার্ধের একটি নিরেট গোলকের জড়তা ভ্রামক এম আর স্কোয়ার চক্রগতির ব্যাসার্ধ কত হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, কত দাগ আমাদের হবে না 16 দাগ। জড়তার ভ্রামক আই সমান কত হয়
না 2/5 এম আর স্কোয়ার। কার ক্ষেত্রে? নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? আই সমান 2/5 এম আর স্কোয়ার। এবার চক্রবর্তীর ব্যাসার্ধের ফর্মুলা কি জানি? আই সমান হয় সেখানে এম কে স্কোয়ার। চক্রবর্তীর ব্যাসার্ধের ফর্মুলা। তাহলে দুটো যদি আমরা ইকুয়াল করি, তাহলে এম কে স্কোয়ার সমান কি লিখতে পারি? 2/5 এম আর স্কোয়ার। তাহলে এম এম ক্যান্সেল হলো, কে সমান কি লেখা যাবে? √2/5 আর। তাহলে দেখো কোন অপশনটা হবে? এটা √2/5 আর অপশন এটা হবে, এটা সঠিক। যদি বল এফ, দৈর্ঘ্য এল এবং টি মৌলিক রাশি হয়, তাহলে ভরের মাত্রিয় সংকেত কত হবে? তাহলে দেখো আমরা কি জানি? বল সমান এফ সমান, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে এফ সমান হয় এম, বলগুলিত ত্বরণ। আবার ত্বরণ সমান কি লেখা হয়? ত্বরণ সমান আমরা জানি লেখা হয়, ত্বরণের যে মাত্রা হয় L⁻²। তাহলে এখানে আমাকে কার মাত্রা বের করতে হবে? ভরের মাত্রা। তাহলে এম সমান কি লিখবো? F/A। তাহলে এটা মানে এফ এর মাত্রা কি হয়? mL⁻²। আবার ত্বরণের মাত্রা হয়, বা এখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারি, যেহেতু আমাকে এফ এর মাত্রা বসানো চলবে না, কারণ এফ দিয়েই অ্যান্সার আছে। তাহলে এক কাজ করো, এটাকে মুছে দাও। এটার জায়গায় আমরা কি লিখে দেবো? না F/, ত্বরণের মাত্রাটা লিখতে পারি L⁻²। তাহলে এটা সমান কি লেখা যাবে? এফ L⁻−1 T⁻²। তাহলে F L ইনভার্স T²। তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো, একটা ভেক্টর দেওয়া আছে। একটি একক ভেক্টর হলে সি এর মান কত? তাহলে এটা যদি একটা একক ভেক্টর হয়, তাহলে আমাকে সি এর মান বের করতে হবে। তার মানে একটা একক ভেক্টরের মান কি হয়? 1 হয়ে থাকে। তাহলে এটা থেকে লেখা যেতে পারে, একটা ফর্মুলা আগে লেখা যাক। চলো, ধরো এ একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে কিরকম ভাবে লিখবো? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এরকম লেখা হয়। এবার যখন এর মান বের করাবো, তাহলে মান বের করানোর ফর্মুলা সবার মনে আছে যে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটার ভ্যালু, তাহলে এখানে কি হয়? ভ্যালু 1 হবে, তবেই তো একক ভেক্টর হবে। তার মানে এটার মান আমাদের হবে 1, এরকম হয়। তাহলে নেক্সট, তাহলে এখানে এই যে ভেক্টরটা দেওয়া আছে, প্রশ্নে দেখতে পাচ্ছ যে 0.5 আই ক্যাপ, 0.8 জে ক্যাপ সি ক্যাপ। তাহলে এটাকে এরকমভাবে যদি এর এক্সপ্রেশনে আমাদের লিখতে হয়, তাহলে এরকম লিখবো যে 0.5 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে যদি লিখি, এটা কত হবে? 0.25, 0.25, 0.64 প্লাস সি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 1। এই দুটোকে যোগ করলে 0.89 প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করা হয়, তাহলে কত হবে? বোথ সাইড যদি স্কোয়ার করা হয়, তাহলে হবে 0.89 প্লাস সি স্কোয়ার সমান 1, বা সি স্কোয়ার সমান 1 মাইনাস 0.89, এটা করলে আসবে 0.11, বা তাহলে সি সমান কত হবে? √0.11। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? অপশান বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো, আর একটা ভেক্টর দেওয়া আছে 3i 6j 2k নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। তাহলে এটা কিভাবে আমরা করব? তাহলে এটার ভ্যালু আগে বের করব। সাপোজ ধরো এটা পুরোটা ইংলিশের, এটা একটা এ ভেক্টর, এর মান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমি বলছি এ ভেক্টরের মান বের করব। তাহলে মান বের করতে গেলে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা করলে কত আসছে? 9, 36 আর 4। তাহলে √49, আবার √49 মানে কত? 7। এবার ধরো এক্স ওয়াই আর জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণ যদি উৎপন্ন করে, তাহলে কস আলফার ফর্মুলা আমরা কি জানি? না কস আলফা সমান লেখা হয় যে এই যে ভেক্টরটা এ এক্স বাই তার মান, এ এক্স বাই তার মান, এটাকে তুলনা করো। এটা এ এক্স আই ক্যাপ প্লাস এটা কি এ ওয়াই জে ক্যাপ
প্লাস এটা কি ভাবতে পারি এ জেড কে ক্যাপ এরকম। কস বিটা সমান কি হয় এ ওয়াই বাই এ ভেক্টরের মান। কস গামা সমান কি লিখতে পারি এ জেড বাই এ ভেক্টরের মান। মান বসিয়ে দাও। তাহলে এ এক্স এর জায়গায় কত আছে 3, এ ওয়াই এর জায়গায় 6, এ জেড এর জায়গায় 2, তাহলে উপরে লিখবো 3 বাই কত এসছে 7, এ ওয়াই এর জায়গায় কত আছে 6, নিচে লিখবো 7, গামার জায়গায় কত আছে 2, নিচে লিখবো 7। তাহলে এখান থেকে লিখতে পারছো যে আলফা সমান কত হবে। তাহলে প্রথমটা থেকে লিখতে পারি কি আলফা সমান কস ইনভার্স 3/7, বিটা সমান কস ইনভার্স 6/7, গামা সমান কস ইনভার্স 2/7। তাহলে এই অপশনগুলো যেখানে থাকবে সেটাই হবে এটা সঠিক উত্তর। তাহলে কস ইনভার্স 3/7, 6/7 এবং 2/7 অপশন এ হবে এটা সঠিক। এবার নেক্সট আছে 20 দাগ। যদি একজন ব্যক্তি একটা পাথরকে উল্লম্ব দিকে সর্বাধিক h মিটার উচ্চতায় ছুঁড়ে দিতে পারে, তাহলে সে অনুভূমিক দিকে ওই পাথরটি সর্বাধিক কত উচ্চতায় ছুঁড়তে পারে। তাহলে দেখো একটা পাথরকে একটা প্রাথমিক বেগ নিয়ে ছুঁড়ে দেওয়া হলো। সাপোজ ধরো আমরা একটা ফর্মুলা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা জানি। এখানে ত্বরণ বলতে অভিকর্ষ ত্বরণের জন্য আর একটা হাইট উঠবে ইউ স্কোয়ার মাইনাস 2gh বললাম। তাহলে একটা সর্বোচ্চ উচ্চতায় ভিটা 0, ইউ থাকবে 2gh, বা ইউ স্কোয়ার সমান কি পাবো 2gh, এই মানটা পাবো। নেক্সট এবার সর্বাধিক উচ্চতায় কি হয় আর ম্যাক্সিমাম যখন হয়, তাহলে আর ম্যাক্সিমাম একটা ফর্মুলা আছে। আর ম্যাক্স সমান কি হয় বলতো, আর ম্যাক্স সমান লেখা হয় ইউ স্কোয়ার বাই জি। এটা সবাই জানো যে আর ম্যাক্স এর ফর্মুলা হয় ইউ স্কোয়ার বাই জি। এটা কখন না সর্বাধিক অনুভূমিক পাল্লার ফর্মুলা, সর্বাধিক অনুভূমিক পাল্লার, কারণ এখানে বলেছে অনুভূমিক দিক। তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু কত পেয়েছি 2gh, তাহলে নিচে কত আছে জি, কেটে গেল জি জি ক্যান্সেল, তাহলে কত অ্যান্সার হবে 2h হবে এটা সঠিক উত্তর। তাহলে 2h হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে 2 কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে, অনুভূমিক তারের সঙ্গে দেখতে পাচ্ছি এদিকে T1 কাজ করছে, তাহলে এটা আমি ধরে নিচ্ছি T2 কাজ করছে। তাহলে এটাকে একটু বর্ধিত করা যাক। তাহলে এই T2 দুটো উপাংশ আমরা দেখে নিচ্ছি, এটা T2 দুটো উপাংশ দেখে নিচ্ছি এই বরাবর। তাহলে কি হবে, তাহলে এই কোণটা যদি 30 হয়, এই গোলাপি কোণটা যদি 30 হয়, তাহলে এখানে আরেকটা গোলাপি কোণ একান্তর কোণ, এটাও কত হবে 30, এটাও 30 হবে। তাহলে এটা যদি 30 হয় তাহলে নিশ্চয়ই এটা কত হবে, এটা 60 হবে। তাহলে এই 60-এর জন্য আমি T2 দুটো উপাংশ পাবো যার সাথে কোণ করে T2 cos 60, T2 cos 60, আর যার সাথে কোণ করে না তাকে বলবো T2 sin 60। তাহলে দুটো উপাংশ পেলাম T2 cos 60 আর T2 sin 60। তাহলে একে অপরকে কি করবে ব্যালেন্স করবে। তাহলে এটা 2 কেজি ভরের বস্তু, তাহলে ওজন নিচের দিকে কাজ করছে 2 ইন্টু 9.8। এবার দুটো ইকুয়াল করো, তাহলে একে অপরকে ব্যালেন্স করবে কি T1 আর T2। তার মানে T1 সমান লিখতে পারি কি T2 sin 60, আর উপরের দিকে আছে T2 cos 60, ওটাকে ব্যালেন্স করবে নিচের দিকে কত 2 ইন্টু 9.8, বা T2 ভ্যালু আমরা কত বসাবো, না সরি T2 ভ্যালু বলছি, T2 কত পাবো না T2 ইন্টু cos 60 ভ্যালু হাফ, আর এদিকে আছে 2 ইন্টু 9.8। তাহলে T2 সমান গুণ যদি করে দিই 4 গুণ হবে এটার সাথে, মানে 39.6 নিউটন হচ্ছে T2 ভ্যালু। 2 8 4, 4 8 32, সরি এটা 2 হবে, 4 8 32, তাহলে 39.2। তাহলে এবার T1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে T1 সমান আমরা লিখতে পারি কি T2 এর ভ্যালু কত পেয়েছি 39.2, আর sin 60 হয় √3/2। তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে আমাদের 19.2 9 18 2 6 2 8 16, তাহলে এখান থেকে পাবো 19.6√3। এবার 19.6√3 আমাদের এখানে কিন্তু কোনো অপশানেই নেই, 19.6√3 নেই। তাহলে 19.6√3 কে এরকম আমরা লিখতে পারি যে 2 ইন্টু
√3 ইন্টু 9.8। কারণ দেখো যে 2 এর সাথে 9.8 যদি গুণ করি, 2 এর সাথে 9.8 যদি গুণ করি তবেই হয় 19.6 আর √3। তাহলে অপশানটাকে একটু ভেঙে লিখতে হবে, তাহলে এইটা হবে এটা সঠিক উত্তর, 2√3 9.8। নেক্সট চলে আসো সেকশন বি। সুষম কৌণিক বেগে ঘূর্ণনরত একটা রাশিমালা দেওয়া আছে, যে থিটা সমান একটা রাশিমালা এখানে দেওয়া আছে যে 14t²। তাহলে এখানে বলেছে যে কণাটির কৌণিক ত্বরণ রেডিয়ান পার সেকেন্ডে কত হবে। কৌণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে একটু মনে করো যে আমরা শিখেছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সেটাকে যদি কাজে লাগাই তাহলে এটা আমাদের কত হবে, 22। তাহলে থিটা সমান দেওয়া আছে 14t প্লাস 4t²। এবার আমরা একটা ফর্মুলা বলতে পারি, যেটা রৈখিক গতির ক্ষেত্রে কৌণিক রৈখিক ত্বরণ, রৈখিক সরণ, এখানে কৌণিক ত্বরণ কৌণিক সরণ এরকম আছে। তাহলে এখানে আমি বলছি যে কৌণিক সরণের যে সমীকরণ, কৌণিক সরণ, কৌণিক সরণকে এখানে কি দিয়ে প্রকাশ করে, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে থিটা সমান এখানে কি বলবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখতাম। এখানে ইউটির জায়গায় কি লিখবো, প্রাথমিক বেগকে ওমেগা, কৌণিক বেগ প্লাস ত্বরণকে এখানে কি বলবো, কৌণিক ত্বরণ হাফ এটি স্কোয়ার। এখানে কৌণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটাকে বলবো কৌণিক বেগ, আর এটাকে বুঝতেই পারছো কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সম্পর্কটাকেই ভাবো আমাদের বৃত্তাকার গতির ক্ষেত্রে কিরকম। তাহলে নেক্সট এখানে যদি তুলনা করি, এই দুটো সম্পর্ক তুলনা করো, এইটা আর এটা তুলনা করো, 1 আর 2, 1 আর 2 তুলনা করলে দেখতে পাচ্ছ যে কৌণিক বেগ 14, হাফ আলফা আছে আর এখানে টি² আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আলফার ভ্যালু কত হচ্ছে এখান থেকে না, আলফার ভ্যালু হচ্ছে, তাহলে উভয় সমীকরণকে যদি তুলনা করি, হাফ আলফা সমান আসছে 4, বা আলফা সমান কত হবে 8। তাহলে এটার অ্যান্সার হবে 8 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো যে যেটা হচ্ছে হাফ আলফা, এখানে সেটাই 4। এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের আলফার ভ্যালু কত আসছে, 8 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখে নেওয়া যাক অপশানটি আছে না নেই, আছে অবশ্যই। তাহলে অপশান বি। 23 তাকে বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাৎপর্য মানে কি না, বাম দিক থেকে অশূন্য সংখ্যা গুলোকে নেওয়া হবে শূন্য বাদ দিয়ে। তাহলে দেখো বাম দিক থেকে যদি দেখি তাহলে এগুলো শূন্য, তাহলে এটা বাদ দিয়ে অশূন্য সংখ্যা প্রথম কত আছে 2, তাহলে সেখান থেকে গুণা শুরু হবে। বাম দিক থেকে অশূন্য সংখ্যা, তাহলে কটা আছে অশূন্য, 1 2। বাম দিক থেকে তাহলে কি করব, গুণা কিভাবে হয়, বাম দিক থেকে অশূন্য সংখ্যা থেকে গুণা শুরু হবে, তারপর শূন্য থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে বাম দিকে প্রথম অশূন্য সংখ্যা 2, তাহলে এখান থেকে গুণা শুরু করলে দেখা যাচ্ছে দুটো সংখ্যা, তাহলে তাৎপর্য পূর্ণ সংখ্যা 2। নেক্সট বলেছে একটা জলপূর্ণ পাত্রকে 4 মিটার ব্যাসার্ধের একটি উল্লম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। পাত্রের জল না পড়ার শর্ত এবং আবর্তনের পর্যায়কাল বের করতে হবে। তাহলে 24-এর দেখো নেক্সট। তাহলে মনে করো যদি জল না পড়তে হয়, তাহলে আমাদের সেখানে কি পড়েছিলাম, সর্বোচ্চ বিন্দুতে ফর্মুলা ছিল জল না পড়ার, যে mv² মিনিমাম বাই আর, বৃত্তপথে ঘূর্ণনের জন্য কি লাগে, mv²/r। সেটা কার সাথে সমান হয়, mgর সাথে। তাহলে ভি মিনিমাম স্কোয়ার কত হবে, এটা সমান আমরা লিখতে পারি বোথ সাইড ক্যান্সেল, তাহলে জি ইন্টু আর, বা ভি সমান কি হয় √gr, এটাই ফর্মুলা। ব্যাস এখানে মান বসাও। তাহলে √g এর মান কত হয় 9.8। কত মিটার ব্যাসার্ধ বলা ছিল না, 4 মিটার ব্যাসার্ধের উল্লম্ব পথে। তাহলে 4 ইন্টু 9.8 করলে 4 8 32, 4 9 36, 39। দেখে নাও একবার জি এর মান দেওয়া আছে কি নেই, জি এর মান দেওয়া নেই। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে পর্যায়কাল। তাহলে এটা কার ভ্যালু পেলো, এটা ভি এর ভ্যালু পেলো।
তাহলে পর্যায়কাল টি সমান কি লেখা হয়, 2 পাই আর বাই ভি। এটা আমরা ফর্মুলা জানি যে টি সমান লেখা হয় 2 পাই আর বাই ভি। তাহলে এখানে 2 পাই ইন্টু আর এর ভ্যালু কত, 4 মিটার ব্যাসার্ধের, আর ভি এর ভ্যালু কত, √39.2। তাহলে এখানে ভ্যালু যদি বসাও 2 ইন্টু পায়ের ভ্যালু 3.14 ইন্টু 4 বাই √39.2। তাহলে এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে 4 সেকেন্ডের কাছাকাছি অ্যান্সার আসে। তাহলে এখানে দেখো 4 সেকেন্ড যেটি হবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে 4 সেকেন্ড এটা হবে এর সঠিক উত্তর। দুটি ভেক্টরের ক্রস গুণফল আর ডট গুণফলের মানের অনুপাত দেওয়া আছে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। নেক্সট হচ্ছে 25। তাহলে দুটো ভেক্টর ধরে নিচ্ছি, এ ভেক্টর একটা আর একটা বি ভেক্টর। আচ্ছা, তাদের ক্রস গুণফল যদি করি তাহলে এ ক্রস বি সমান কি লেখা হয় না, এ ক্রস বি ভেক্টর সমান লেখা হয় এ বি সাইন থিটা। আবার এ ডট বি এই ভেক্টরের মান কত লেখা হয়, এ ডট বি ভেক্টর লেখা হয় এ বি কস থিটা। তাহলে বলো এদের যদি আমি অনুপাত করি, মানে এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা, মানে ক্রস আর ডটের যদি আমি অনুপাত করি তাহলে এ বি ক্যান্সেল হবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা এটা সমান কত আসবে, ট্যান থিটা। এবার এর ভ্যালুটাই কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে প্রশ্ন, যে কত না তাদের গুণফলের যে অনুপাত সেটা বলে দেওয়া আছে 1/√3। এবার বলো ট্যান কতর মান 1/√3 হয় না, আমরা সবাই জানি ট্যান 30-র মান কিন্তু 1/√3 হয়। তাহলে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেলে থিটার ভ্যালু কত হবে, 30 ডিগ্রি। তাহলে ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ সেটা কত হবে, 30 ডিগ্রি। তাহলে 25টার অ্যান্সার কি হবে, 30 ডিগ্রি। নেক্সট বলেছে বিবৃতি কিছু দেওয়া আছে, সত্য মিথ্যা দেখতে হবে। তাহলে প্রথমে আছে 26, যে ঘর্ষণ গুণাঙ্কের মান 1-এর থেকে বেশি হতে পারে। ঘর্ষণজনিত বলের মান লম্ব প্রতিক্রিয়ার বলের উপরে নির্ভর করে। ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত 1-এর বেশি হতে পারে। তাহলে ধরো আমরা কি পড়েছি, ঘর্ষণ বল F সমান কি লেখা হয়, মিউ ইন্টু এন, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর এন হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল পড়েছি। তাহলে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের যে অনুপাত, তাহলে মিউটা কি হয়, ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। তাহলে এই যে অনুপাতটা সেটা কিন্তু 1-এর বেশি হতে পারে না। এই যে ঘর্ষণ গুণাঙ্কের মান 1-এর বেশি হতে পারে না। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, বিবৃতি এ সঠিক। তাহলে এখান থেকে বলা যাচ্ছে, সরি এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ সমান F/n, এটার মান কিন্তু 1-এর বেশি হতে পারে, গ্রেটার দেন 1-এর বেশি হতে পারে। তাহলে এখানে বলতে পারি যে অনুপাতটা 1-এর বেশি হতে পারে, অর্থাৎ এ সঠিক। নেক্সট বলেছে যে ঘর্ষণজনিত বলের মান লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে এবং ঘর্ষণ বল এর অনুপাত 1-এর বেশি হতে পারে, তাহলে এটা ভুল। তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তাহলে এখানে কোনটা হবে, এ সঠিক কিন্তু আর সঠিক নয়, অপশন সি হবে এটার সঠিক উত্তর। সাতের দাগে বলেছে যে সমতরণে উপরে উঠলে লিফটের আরোহী নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করে। তাহলে সমতরণে যখন একটা লোক উপরে উঠে তখন নিজেকে ভারী মনে করে, এটি সঠিক। যখন লিফটটি উপরের দিকে ত্বরণ সহকারে চলে তখন একটা অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল কাজ করে, যার ফলে তার আপাত ওজন বৃদ্ধি ঘটে। উপরের দিকে যখন উঠে আমরা কি লিখি, যে ডাব্লিউ সমান লোকটার কি হয়ে থাকে, যে এম ইন্টু জি প্লাস এ, এটা হয়ে থাকে। আর নিচের দিকে আমরা মাইনাস করি, তাহলে তাই জন্য সে নিজেকে ভারী মনে করে। আর নিচে যখন অবাধে যখন পড়বে তখন তো নিজেকে হালকা মনে করবে। তাহলে নেক্সট বলেছে এক্ষেত্রে আপাত ওজন প্রকৃত ওজন অপেক্ষা কম হয় না, আপাত ওজন প্রকৃত ওজন অপেক্ষা বেশি হয়। দেখতে পাচ্ছ এমজি প্লাস এম এ সামথিং একটা এক্সট্রা আসছে। এবং পরে বিচার করে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এটা সঠিক কিন্তু আর সঠিক নয়, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। এর ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো এ সঠিক আর সঠিক নয়। নেক্সট আছে আমাদের 27 গেল 28-এর দাগ। 28-এর দাগে যদি দেখি, বলেছে আবর্ত গতির ক্ষেত্রে কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ সর্বদা একই রেখা বরাবর কাজ করে। আচ্ছা, এবং তারপরে বলেছে যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে কোণ সর্বদা 90 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা পড়েছি ভি সমান কি লেখা হয়, ওমেগা ক্রস আর। তার মানে কি, যে ভি ওমেগার সাথেও 90 হবে
যার সাথে ক্রস প্রোডাক্ট থাকে তাদের প্রত্যেকের সাথে কি হয় 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। তার মানে ওমেগা আর আর উভয়ের উপরেই কি হবে পারপেন্ডিকুলার হবে বি। তাহলে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে যে এটা আমাদের কি বলি কৌণিক বেগ আর এটা রৈখিক বেগ, তাহলে মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা ঠিক। আর নেক্সট হচ্ছে বলেছে যে কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ সর্বদাই কি হয় অক্ষ বরাবর কাজ করে, তাই এরা একই রকম, এটা সঠিক। সবসময় আমরা দেখেছি কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ অক্ষ বরাবর কাজ করে, তাহলে এটা সঠিক। তাহলে উপরের বক্তব্যগুলোর মধ্যে কি বলতে পারি এ আর উভয় সঠিক, এটা হবে। তাহলে আমাদের এখানে কি লেখা যাবে এ আর আর উভয় সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, কিন্তু এর সঠিক ব্যাখ্যা কিন্তু আর নয়, এটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এরা একই রেখা বরাবর কাজ করে ঠিক আছে, কিন্তু এদের মধ্যে যে কোণ 90 ডিগ্রি এটার ব্যাখ্যা এটা কিন্তু কখনোই হবে না। নেক্সট চলে আসো 29 অলিক বলের ধারণা জড়ত্বীয় অজড়ত্বীয় উভয় নির্দেশ তন্ত্রেই প্রযোজ্য। তাহলে এটা সম্বন্ধে আমরা কি বলতে পারি না অলিক বল শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেই প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি সরাসরি প্রযোজ্য, সেখানে অলিক বলের কিন্তু প্রয়োজন হয় না। তাহলে অলিক বল একমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেই কিন্তু প্রযোজ্য, তাহলে এটা আমাদের কি হবে ভুল। নেক্সট বলেছে কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অন্য কোনো নির্দেশতন্ত্রের যদি ত্বরণ থাকে তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। তাহলে এটি কি বলবো এটা একদমই ঠিক। তাহলে কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে কারো সাপেক্ষে যদি কোনো নির্দেশতন্ত্রের ত্বরণ থাকে তখন তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, তাহলে এটা ঠিক। তাহলে এদের মধ্যে কি বলবো এ ভুল আর সঠিক, তাহলে এ সঠিক নয় কিন্তু আর সঠিক, তাহলে অপশন ডি হবে এটার সঠিক উত্তর। নেক্সট চলে আসো 30-এর দাগে। 30-এর দাগে দেখো একটা গতির সমীকরণ দেওয়া আছে এস সমান 4t² প্লাস 15t প্লাস 25। তাহলে এস এর দেওয়া আছে এস সমান 4t² মাইনাস 15t প্লাস 25, যেখানে এস হচ্ছে সরণ। নেক্সট বলছে টি সমান 0 সেকেন্ডে সরণ কত হবে, তাহলে অ্যাট টি ইকুয়ালস টু 0, অ্যাট টি ইকুয়ালস টু 0তে কী হবে এস সমান তাহলে 4 ইন্টু এটা 0 মাইনাস 15 ইন্টু 0 প্লাস 25, তাহলে সরণ কত হবে 25 মিটার হবে সরণ। তাহলে এখানে কোন অপশানটা আমরা বলবো অপশান ডি। নেক্সট চলে আসো 2 সেকেন্ডে গাড়ির বেগ কত হবে, তাহলে এস দেওয়া আছে, তাহলে ভি বের করার ফর্মুলাকে ডিএস ডিটি ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিএস ডিটি যদি করা হয় ডিডিটি অফ এস, তাহলে ডিডিটি অফ এস কত দেওয়া আছে 4t² মাইনাস 15t প্লাস 25, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা 2 গুণিত 4 8t মাইনাস টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 15, তাহলে এটা কত সময় বের করতে হবে 2 সেকেন্ড সময়। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে টি এর ভ্যালু 2 বসালে কত হবে 16 মাইনাস 15 ছিল সমান 1 হয়ে যাবে, তাহলে 1 মিটার পার সেকেন্ড হবে এটার অ্যান্সার। অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে টি সমান 2 সেকেন্ড সময় গাড়িটির ত্বরণ, তাহলে ত্বরণ বের করার ফর্মুলা নিশ্চয়ই সবার মনে আছে এ সমান কি লেখা হয় ডিভি ডিটি, তাহলে ডিডিটি অফ ভি, তাহলে বলো ভি কত পেয়েছিলাম 80 মাইনাস 15, তাহলে 80 মাইনাস 15, তাহলে এটা যদি আরেকবার ডেরিভেটিভ করা হয় তাহলে এটা আর এর ডেরিভেটিভ কি হয় 0, তাহলে এটার অ্যান্সার 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে আর টি এর ভ্যালু বসাবার কোনো জায়গা নেই, তাহলে এটার অ্যান্সার হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট বলেছে যে কত সময় পর গাড়িটি স্থির অবস্থায় আসে, তাহলে বলো তো ভি সমান আমরা কত পেয়েছিলাম ভি সমান পেয়েছিলাম 80 মাইনাস 15, তাহলে গাড়িটি স্থির অবস্থায় আসার অর্থটা কি স্থিরাবস্থা আসার অর্থটা কি মানে ভিটা কি হবে 0, তাহলে বলো এখানে যদি আমরা 0 বসাই তাহলে 80 মাইনাস 15 হয়, বা 80 সমান কত পাবো 15, বা টি সমান কত লেখা যাবে 15/8, তাহলে এটা করলে আমরা কত পাবো না 1.875 সেকেন্ড। তো দেখো এই অ্যান্সারটা আছে, তাহলে 1.875 সেকেন্ড হবে এটা অ্যান্সার। এবার কিছু বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, লেখা আছে যে বেগ আমরা কি দিয়ে প্রকাশ করি ত্বরণ মান কি দিয়ে প্রকাশ করি সরণ,
তাহলে বলো যে ত্বরণ কোনটা নির্দেশ করে? ত্বরণ সবসময় মনে রাখবে এখানে যে ভিটি লেখচিত্রের যে নতিটা হয় সেটা ত্বরণকে নির্দেশ করে, আর যে ক্ষেত্রফলটা হয় ভিটি লেখচিত্রে সেটা সবসময় এই সরণকে নির্দেশ করে। আর এসটি লেখচিত্রের যে নতি হয় সেটা কিন্তু বেগকে নির্দেশ করবে। তাহলে এটা এক, আমরা এটা বলতে পারি। ভিটি লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে সর্বদা, আর যে ক্ষেত্রফলটা থাকে সেটা সবসময় সরণকে নির্দেশ করে। তাহলে এটা আমাদের হবে 2। তাহলে এই অপশনগুলো কোথায় আছে? 1 3 2। দেখেন তাহলে এক একটা হবে কত? এক একটা হবে সি, একের সি একের সি, তাহলে একের সি, দুইয়েরটা কি হবে? এ, আর তিনেরটা হবে বি। তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট এখানে কিছু দেওয়া আছে। তাহলে দেখো যদি লেখচিত্র এরকম থাকে মানে কনস্ট্যান্ট হয়ে গেছে সময়ের সাথে বেগ, তারপরে এখানে দেখতে পাচ্ছ সমবেগে গতিশীল কণা, ক্রমহ্রাসমান ত্বরণ মানে এটা বোঝাচ্ছে ক্রমহ্রাসমান, কারণ বেগ সময় লেখচিত্রের যে নতি সে কাকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে। আচ্ছা চলো দেখে নেওয়া যাক তাহলে কোনটা হবে। এক একটা এদের মধ্যে স্থির অবস্থায় যদি কোনো কণা থাকে তাহলে স্থির অবস্থায় আছে মানে এটা হবে। স্থির অবস্থা সময়ের সাথে দেখো সব পজিশনে ভ্যালু কি একই। নেক্সট ক্রমহ্রাসমান ত্বরণ, দুইয়েরটা কি হবে যদি আমরা দেখতে যাই? দুইয়েরটা দেখো এ, ত্বরণ, ত্বরণ সময় লেখচিত্র, তাহলে ক্রমহ্রাসমান ত্বরণ ক্রমশ সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে। দেখো এখানে বেশি, কমছে কমছে কমছে, তাহলে ত্বরণটা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে ক্রমহ্রাসমান ত্বরণ হলে এটা হবে দুইয়েরটা। নেক্সট সমমন্দনে, সমমন্দনে গতিশীল কণা, তাহলে কি সমানভাবে সময়ের সাথে সাথে সমান হারে বেগটা হ্রাস পাচ্ছে। বেগ পরিবর্তন মানে বেগ হ্রাসের হারকে মন্দন বলি, তাহলে বেগ হ্রাসটা কি হচ্ছে? সমান হারে কমছে, তখন কি হবে? তাহলে এদের মধ্যে তাহলে পরে আমাদের আছে তিনের দাগ, তাহলে তিনের দাগেরটা আমরা বলবো এটা। চারের দাগে বলেছে সমবেগে, মানে বেগটা কি থাকবে? টাইমের রেসপেক্টে সব জায়গায় সমান থাকবে। তাহলে এটা হবে আমাদের 4। তাহলে এখানে দেখো ডি একের ডি আছে, দুইয়ের ক্রমহ্রাসমান ত্বরণ, দুইয়ের এ, তিন সমমন্দন হলে বি। তাহলে অপশন ডি হবে এটার সঠিক উত্তর। তাহলে এই গেল আমাদের 19 নম্বর যে সেট তার সম্পূর্ণ সমাধান। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে, যাতে বাকি সেটগুলো যদি তোমাদের দরকার হয়ে থাকে সলিউশন এইভাবেই চাও তাহলে কমেন্ট করে জানাবে যে তোমরা বাকি সেটগুলো সেমভাবে সলিউশন পেতে চাও।